হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্থস ম্যাগনেটিজম বা ভূচৌম্বকত্ব নিয়ে কথা বলব। এইটা খুবই ইন্টারেস্টিং আর এসেনশিয়াল একটা টপিক। তোমরা অনেকেই হয়তো জানো আমাদের পৃথিবীটা একটা জায়ান্ট ম্যাগনেটের মতো কাজ করে, কিন্তু কেন কাজ করে সেটা কি জানো? তাছাড়া আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন, পানি এগুলো যতটা গুরুত্বপূর্ণ, পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। এইটা শুনে আসলে অনেকেরই অবাক লাগার কথা। আমাদের আজকের ভিডিওতে আমাদের পৃথিবীর চৌম্বকত্ব, পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রের উৎপত্তিটা কি কারণে হয়, আর কেনই বা এই চৌম্বক ক্ষেত্রটা আমাদের জীবন ধারণের জন্য নেসেসারি, সেই বিষয়গুলো দেখব। আমরা নেক্সট ভিডিওতে বিনতি বিচ্যুতি নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। ছোটবেলায় চৌম্বক নিয়ে নাড়াচাড়া করো নাই এইরকম লোক হয়তো খুঁজে পাওয়া অনেক মুশকিল হয়ে যাবে। একটা দণ্ড চৌম্বককে তুমি যদি মুক্তভাবে ঝুলিয়ে দাও, তাহলে সেটা সবসময় একটা সার্টেন পজিশনে এসে তারপর স্থির হতো, তাই না? ইভেন ওই পজিশনে আসার পরেও তুমি যদি আবার ঘুরিয়ে দিতা, সে কিন্তু আবার ওই পজিশনে চলে আসতো। কেন চলে আসতেছে? এখানে নিশ্চয়ই এই চৌম্বকটাকে কেউ একজন ফোর্স দিতেছে। আর কোনো একটা চৌম্বক তখনই ফোর্স ফিল করবে যখন সে একটা চৌম্বক ক্ষেত্রে থাকে। এখানে তো আমরা বাইরে থেকে কোনো চৌম্বক ক্ষেত্র দিতেছি না, তারপরেও কিন্তু সে একটা ফোর্স লাভ করতেছে। দ্যাট মিনস আমাদের বাই ডিফল্ট একটা চৌম্বক ক্ষেত্র আছে, আর সেই চৌম্বক ক্ষেত্রটাই হচ্ছে আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। তোমরা খেয়াল করলেই দেখতে পারবা যে আমাদের দণ্ড চৌম্বকের কিন্তু উত্তর দক্ষিণ এই দিক হয়ে থাকার একটা প্রবণতা আছে। আমাদের পৃথিবীর কিন্তু দুইটা মেরু আছে, একটা হচ্ছে উত্তর মেরু, একটা হচ্ছে দক্ষিণ মেরু। এই মেরু বলতে আসলে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ভৌগোলিক উত্তর বা দক্ষিণ মেরু, জিওগ্রাফিক নর্থ অর সাউথ পোল। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা একটু অবজার্ভ করলেই দেখা যাবে যে এইটা অনেকটা দণ্ড চৌম্বকের মতো বিহেভ করে। এখন তুমি যদি একটা দণ্ড চৌম্বককে মুক্তভাবে ঝুলিয়ে দাও, তাহলে সেটার উত্তর মেরু আমাদের ভৌগোলিক উত্তর মেরুর দিকে থাকে অনেকটা, তাই না? তার মানে আমাদের দণ্ড চৌম্বকটাকে কিন্তু উত্তর মেরু থেকে কেউ একজন আকর্ষণ করতেছে। কিন্তু একটা দণ্ড চৌম্বকের নর্থ পোলকে তো একটা সাউথ পোলই আকর্ষণ করতে পারবে। তার মানেটা আসলে কি দাঁড়ালো? আমাদের পৃথিবীর যেই চৌম্বক ক্ষেত্রটা সেইটার দক্ষিণ মেরু, আবার বলি পৃথিবীর যে কাল্পনিক দণ্ড চৌম্বক সেইটার দক্ষিণ মেরুটা আসলে আমাদের পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর দিকে অবস্থিত। ঠিক সেইমভাবে আমাদের পৃথিবীর কাল্পনিক দণ্ড চৌম্বকের নর্থ পোল পৃথিবীর জিওগ্রাফিক সাউথ পোলের কাছাকাছি অবস্থিত। এই কথাটা একটু বুঝতে হবে। এজন্যই আমরা একটা দণ্ড চৌম্বক ঝুলিয়ে দিলে সেটার উত্তর মেরুটা সব সময় পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরুর দিকে বা ওইটার কাছাকাছি কোনো একটা দিকে পয়েন্ট করে রাখে, আর দক্ষিণ মেরুটা পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরুর কাছাকাছি কোনো একটা দিকে পয়েন্ট করে থাকে। এখন চলো আমরা দেখি পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টির কারণটা কি। পৃথিবীর অভ্যন্তরে তো আর এরকম দণ্ডচৌম্বক রাখা নাই, কিন্তু কি কারণে আমাদের পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটা একটা দণ্ডচৌম্বকের মতো বিহেভ করতেছে, বা কি কারণেই বা এই চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হলো, সেটা বুঝতে হলে আমাদের পৃথিবীর ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। আমাদের পৃথিবীর ইন্টারনাল যে স্ট্রাকচারটা সেটা বেশ কয়েকটা স্তরে বিভক্ত। বাইরের স্তরটাকে বলা হয় ক্রাস্ট, তার ভেতরেরটাকে বলা হয় আপার ম্যান্টেল, তার ভেতরেরটা হচ্ছে লোয়ার ম্যান্টেল, আর সবচেয়ে ভেতরের যেই দুইটা স্তর তাদেরকে বলা হয় কোর। বাইরের স্তরটাকে বলা হয় আউটার কোর, আর ভেতরের স্তরটাকে বলা হয় ইনার কোর। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটা রাখে তারা হচ্ছে এই দুইটা স্তর, ইনার কোর আর আউটার কোর। ইনার কোর হচ্ছে একটা সলিড, আর এইটা মেইনলি আয়রন দিয়ে তৈরি। আর তার বাইরের যেই স্তরটা, যেটাকে আমরা বলছি আউটার কোর, সেটা কিন্তু লিকুইড। এবং এইখানে যেই মূল উপাদানগুলো থাকে তারা হচ্ছে আয়রন, নিকেল আর সালফার। আরও অনেক কিছুই থাকে, বাট এরাই হচ্ছে মেইন। তোমরা হয়তো জানো যে কোনো একটা স্থানে আমি যদি কারেন্ট ফ্লো করি, তাহলে তার আশেপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এইটা সর্বপ্রথম বিজ্ঞানী ওয়েরস্টেড দেখাইছিলেন। আমাদের এই যে আউটার কোর, এই স্তরে একটা কারেন্ট তৈরি হয়, সেই কারেন্টের কারণেই আসলে আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়। এখন ওই কারেন্টটা তৈরি হওয়ার কারণটা আমরা দেখব। আমাদের পৃথিবীর যেই সারফেস, ইন্টারনাল যেই স্ট্রাকচারটা, সেটা কিন্তু প্রতিনিয়তই হিট রেডিয়েশন করতেছে। বিগ ব্যাং থিওরি অনুযায়ী এটা কিন্তু খুবই উত্তপ্ত একটা অবস্থায় ছিল, তারপর সেটা আস্তে আস্তে হিট রেডিয়েট করতে করতে ঠান্ডা একটা অবস্থায় আসছে। স্টিল এখনও কিন্তু সে হিট রেডিয়েট করতেছে। এখন হিট রেডিয়েট করার মানে হচ্ছে এটা কিন্তু ভেতর থেকে শীতল হয়ে আসতেছে, আর ভেতর থেকে শীতল হওয়ার মানে কিন্তু আমাদের আউটার যেই কোর, সেখানকার লিকুইড মেটালগুলা আসলে সলিডে কনভার্ট হয়ে ইনার কোরের সাথে যুক্ত হচ্ছে। এর কারণে যেটা হচ্ছে, ইনার কোরের সাথে শুধুমাত্র আমাদের যেই ভারী ধাতুগুলো আছে আয়রন, তারা যুক্ত হতে পারতেছে, আর এখানে যেই হালকা পদার্থগুলা লাইক সালফার, তারা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যাওয়া শুরু করবে। আর আউটার কোর যেহেতু খুবই উত্তপ্ত অবস্থায় আছে,
এখানে অ্যাটমের সাথে কিন্তু ফ্রি ইলেকট্রনও থাকে, সো অ্যাটম মুভ করার মানে কিন্তু ইলেকট্রনও মুভ করা। এখানে একটা কারেন্ট তৈরি হচ্ছে, যেই কারেন্টটাকে বলা হয় কনভেকশন কারেন্ট। আর পৃথিবী তো নিজ অক্ষের চারপাশে ঘুরতেছেই, তাই না? এখন তুমি যদি একটা ক্লোজড কন্টেইনার একটা লিকুইড রেখে তাকে কন্টিনিউয়াসলি ঘোরাও, তাহলে লিকুইডগুলো কিন্তু মুভ করবে, তাই না? ঠিক সেইমভাবে আমাদের এখানে আউটার কোরের লিকুইডগুলোও মুভ করতেছে, যার মানে হচ্ছে অ্যাটমের সাথে ইলেকট্রনগুলোও মুভ করতেছে, একটা কারেন্ট তৈরি হচ্ছে। তার মানে রোটেশনের কারণে আমাদের ছোট্ট ছোট্ট লুপে কারেন্ট তৈরি হচ্ছে, আর সেই কারেন্টের কারণেই এক একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে। আর সবগুলা ম্যাগনেটিক ফিল্ডের লব্ধিটাই আসলে আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডটাকে প্রডিউস করতেছে। এর ফলেই তুমি যদি পৃথিবীতে একটা দণ্ডচুম্বক ঝুলিয়ে দাও, তাহলে সেটা সব সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে অ্যালাইন হতে চায়। অর্থাৎ আমাদের পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের বলরেখা যেদিকে, আমাদের দণ্ডচুম্বকটাও সেদিকেই অ্যালাইন হতে চায়। এখন খুবই ইন্টারেস্টিং একটা টপিক দেখব। আমাদের পৃথিবীর জিওগ্রাফিক নর্থ আর সাউথ পোল কিন্তু ফিক্সড, তারা কিন্তু চেঞ্জ হয় না। কিন্তু ম্যাগনেটিক নর্থ আর সাউথ পোল তারা কিন্তু মুভ করতে পারে। অর্থাৎ এখন আমাদের ম্যাগনেটিক নর্থ পোলটা যেই দিকে, হয়তো কয়েক হাজার বছর পরে সেটা আর ওদিকে থাকবে না, অন্য জায়গায় শিফট হয়ে যাবে। এই জিনিসটাকে বলা হয় জিওম্যাগনেটিক রিভার্সাল, এবং এইটা যে হয় সেটার সুস্পষ্ট প্রমাণও রয়েছে। অ্যাভারেজে একটা রিভার্সাল হতে প্রায় 450,000 বছর লাগে। সো বুঝতেই পারতেছো, বিশাল একটা সময়। এখন চলো আমরা এইটা বোঝার চেষ্টা করি যে আমাদের এই ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে আমাদের পৃথিবীটাকে প্রোটেক্ট করে। সূর্যে কিন্তু প্রতিনিয়তই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া হচ্ছে, আর সেখানে প্রচুর হিটের কারণে আমাদের পদার্থগুলা প্লাজমা স্টেটে থাকে। এখন সেখান থেকে প্রতিনিয়তই পদার্থগুলা হিউজ একটা ভ্যালোসিটি নিয়ে সূর্যের গ্র্যাভিটেশনাল যেই ফিল্ডটা আছে সেটাকে অতিক্রম করে বাইরের দিকে ছুটে আসে। এটাকে বলা হয় সোলার উইন্ড। সোলার উইন্ডে মূলত ইলেকট্রন, প্রোটনস, আলফা পার্টিকেলস আর কিছু গামা রে এগুলো থাকে। আর বাইরের দিকে ছুটে আসা মানেই কিন্তু আমাদের পৃথিবীকে এটাকে ফেস করতে হবে, তাই না? কিন্তু এই সোলার উইন্ডটা খুবই ডেঞ্জারাস হতে পারে। এটা যদি সরাসরি আমাদের অ্যাটমসফিয়ারে এসে হিট করে, তাহলে সেটা আমাদের অ্যাটমসফিয়ারকে জাস্ট ভ্যানিশ করে দিতে পারে। অর্থাৎ আমাদের পৃথিবীতে কোনো বায়ু থাকবে না, অক্সিজেন থাকবে না, মানে আমরা মারা যাব। দেখো, পৃথিবী আর মঙ্গল দুটার টেম্পারেচারই কিন্তু মানুষের বসবাস করার মতো যোগ্য। কিন্তু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকলেও মঙ্গলে কেন নাই, কিংবা মঙ্গলে কেন বায়ুমণ্ডল নাই? এইটার কারণ হচ্ছে মঙ্গল গ্রহে আসলে কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, যার কারণে এই সোলার উইন্ডগুলো আমাদের মঙ্গলের যে অ্যাটমসফিয়ার আছে সেটাকে জাস্ট ভ্যানিশ করে দিচ্ছে। এখন দেখি পৃথিবীতে আসলে সোলার উইন্ডটা কেন আমাদের অ্যাটমসফিয়ারকে আঘাত করতে পারতেছে না। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণেই আমাদের সোলার উইন্ডটা সরাসরি অ্যাটমসফিয়ারে এসে হিট করতে পারতেছে। তোমাদের সবারই জানার কথা যে একটা ম্যাগনেটিক ফিল্ডে যখন একটা চার্জড পার্টিকেল একটা ভ্যালোসিটি নিয়ে মুভ করে, তখন সেটা একটা ফোর্স লাভ করে, তাই তো? আর সেটা যদি পারপেন্ডিকুলারলি প্রবেশ করে তাহলে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এটা তোমাদের সবারই জানার কথা। আর সোলার উইন্ড যেহেতু মূলত চার্জড পার্টিকেল নিয়ে তৈরি, এইটা যখন আমাদের আর্থের ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে তখন সেটা একটা ফোর্স লাভ করে, অ্যান্ড সেই ফোর্স দিয়ে তার ডিরেকশনটা ডেভিয়েট হয়ে যায়। অর্থাৎ সরাসরি পৃথিবীতে হিট না করে সে অন্য দিকে সরে যায়। আর যেই পার্টিকেলগুলো পারপেন্ডিকুলারলি প্রবেশ করে তারা ওখানে একটা ট্র্যাপে পড়ে যায়, বৃত্তাকার পথে ঘুরতেই থাকে। এর ফলে সোলার উইন্ডের এই ক্ষতিকর পার্টিকেলগুলোর হাত থেকে আমাদের অ্যাটমসফিয়ারটা বেঁচে যায়। আর চার্জবিহীন যেই রেগুলা, অতিবেগুনি রশ্মি, এগুলো আসলে আমাদের ওজোন স্তরে এসে আটকায় যায়। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কি সবগুলা পার্টিকেলকেই আটকাইতে সম্ভব হয়? দেখো, আমাদের এই চৌম্বক ক্ষেত্রটা কিন্তু সব জায়গায় সমান না, আর সেটার ডিরেকশনও কিন্তু একরকম না। নর্থ পোল আর সাউথ পোলে আমাদের ডিরেকশনটা কিন্তু পারপেন্ডিকুলার সারফেসের উপর। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাথে আমাদের এই সোলার উইন্ডটা কলিশন করে কিছু পার্টিকেল নর্থ পোল আর সাউথ পোলের অ্যাটমসফিয়ারে প্রবেশ করতে পারে, এবং অ্যাটমসফিয়ারে প্রবেশ করার সাথে সাথে এই সোলার উইন্ডটা বায়ুতে থাকা উপাদানগুলোর সাথে কোলাইড করে, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে কোলাইড করে এবং সেগুলোকে উত্তেজিত করে ফেলে। তারপর সেই নাইট্রোজেন আর অক্সিজেন ফোটন রিলিজ করে, যার ওয়েভলেন্থ আমাদের ভিজিবল লাইটের মধ্যে পড়ে। এই জন্যই আসলে নর্থ পোল আর সাউথ পোলে অরোরা দেখতে পাওয়া যায়। তোমরা অনেকেই হয়তো অরোরা দেখছো ইউটিউবে। আকাশে অনেক সুন্দর সুন্দর কালার দেখতে পাওয়া যায়। এইটার কারণ কিন্তু আমাদের এই চৌম্বক ক্ষেত্রের সাথে রিলেটেড। আর এখানে যেহেতু সোলার উইন্ডের খুবই অল্প অংশ প্রবেশ করতেছে, তাই এইটা আসলে অ্যাটমসফিয়ারকে সরাইতে পারে না, এবং এইটা কোনো ডেঞ্জারাস জিনিসও না। এখন সামহাও যদি আমাদের পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ডটা দুর্বল হয়ে যায়, সেটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ইফেক্ট ফেলবে। অলরেডি পৃথিবীর কিছু কিছু জায়গায় এই ম্যাগনেটিক ফিল্ডটা একটু উইক। এই জায়গাটাকে বলা হয় সাউথ আটলান্টিক অ্যানোমালি, এবং সেই এরিয়ায় এইটার ইফেক্টটা কিন্তু পাওয়া যাচ্ছে। তোমরা হয়তো হাবল টেলিস্কোপের নাম শুনছো, তাই না? হাবল টেলিস্কোপ যখন ওই রিজিয়নটার উপর দিয়ে যায় তখন সেটা ঠিকমতো কাজ করে না, ওর ইলেকট্রনিক্সের মধ্যে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম দেখা যায়।
আবার স্পেস স্টেশনের নভোচারীরাও ওই এরিয়াটা থেকে উজ্জ্বল আলো দেখতে পাওয়ার কথা বলেছেন। এই এরিয়াটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এইটা একটু ডেঞ্জারাস। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে বিনতি বিচ্যুতি নিয়ে কথা বলবো।